ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বিপাকে অন্তত ২৯,০৪,০০০-এর বেশি মানুষ, এই পর্যন্ত ২ জনের মৃত্যু। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বৈঠকে ভারতের কাছে পানি ছাড়ার ব্যাখ্যা চাইল ঢাকা। এবং গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ, জানালেন প্রতিনিধি দলের প্রধান। তদন্ত করবে গণ অভ্যুত্থান, সংগঠিত হত্যা ও নৃশংসতার ঘটনা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা, বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বাড়িঘরে পানি উঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, বন্যায় অন্তত ২৯,০৪,৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই বন্যায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার দিদি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। আর নতুন বই এই যে বেল এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো ঘাস নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা রহমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। খোলা পানি এখন বাস পকি করে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু বাসাইছে, আসে আমরা কেন্দ্রে তুলে উঠেছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। ৩০টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে, আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি। এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া সহ দুর্গত এলাকায় সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ অগ্রাধিকার করণীয় নিয়ে আলোচনা হয় এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় আগাম সতর্কবার্তা ছাড়াই পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বাস্তুচ্যুতদের মাঝে ত্রাণ সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য নেই, তবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। 444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য, 40টি উদ্ধারকারী যান
ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ভারী ও অতি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা বৃহস্পতিবার বলেছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। এদিকে ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ। পাশাপাশি অন্তর্বর্তী এই সরকারকে সহযোগিতার কথাও জানান জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান। জাতিসংঘের প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান। জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন এ সময় বাংলাদেশি তরুণদের সাহস, মানবাধিকার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ এই দলটির প্রতিনিধিরা আলোচনা করবেন অন্তর্বর্তী এই সরকারের সঙ্গে। তারাই মাঠ পর্যায়ের তদন্তকারীদের সঙ্গে কর্ম পরিকল্পনা ঠিক করবেন। 28 আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দলটির বাংলাদেশে প্রায় 1 সপ্তাহ ধরে সফর করার কথা রয়েছে। এছাড়া কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবে এই দলটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেয়া 2 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও ASM নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। অধিকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল অধিকারের সম্পাদক, সাবেক সম্পাদক আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলান, ডাইরেক্টর অধিকার। এদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে 57 সাবসেকশন 2-তে মিথ্যা মামলা দায়ের করে মিথ্যাভাবে কোনো মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। অনাদায়ে 1 মাস করে, আরও 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড, কোনো এলিমেন্ট না থাকা সত্ত্বেও। উক্ত রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল। সেই আপিলে আজকে রায় হয়েছে, আপিল অ্যালাউ হয়েছে, নিম্ন আদালতের রায় বাতিল হয়েছে তথা সেট অ্যাসাইড হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে দেশের যত টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনতে সহায়তা করবে সুইজারল্যান্ড, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত রেতো রেংলির সাথে এক বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। দেশ রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পাশে থাকবে সুইজারল্যান্ড সরকার। তবে রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মেরামত করতে হবে বলেও জানান আমির খসরু। সুইস গভর্নমেন্ট কিন্তু আগেও তারা কিন্তু আগে ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য, কিন্তু যারা টাকা পাচার করেছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই, কারণ তারাই টাকা পাচার করেছে, তো তারা ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না। আমরা আশা করছি বাংলাদেশের
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে। এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির 7 শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পরবর্তী শুনানি আগামী 25 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই বিষয়ে শুনানি শেষে এই দিন ধার্য করেন। পরে বিএনপির আইনজীবীদের রোববার হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের 15 আগস্ট শোক দিবসের আলোচনা সভায় বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে 2 বিচারকের বক্তব্য ধরে তাদের অপসারণ চেয়ে কর্মসূচি পালন করেন। বিএনপির আইনজীবীরা পরে তারা সুপ্রিম কোর্টে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেন এবং 2 জন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন সহ তাদের বিচার কাজ থেকে বিরত রাখতে কর্মসূচিও ঘোষণা করেন। তিনারা যখন সংবিধান অনুসারে শপথ নেবেন তখন তারা রাগ অনুরাগের ঊর্ধ্বে এবং কোনো ধরনের কোনো রাজনীতির ঊর্ধ্বে, অর্থাৎ শপথবদ্ধ রাজনীতিবিদ মানেই তো রাজনীতিটা চলে আসছে। সেই কথাটা আমরা বলেছিলাম, যে কারণেই আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী স্যার সহ 7 জন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট নোটিশ সার্ভ করা হয়েছিল। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আরাফাত সহ 130 জনের নামে নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেছেন নিহতের আত্মীয় আব্দুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হুসাইন নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 38 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নরসিংদীতে ডাব বিক্রেতাকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 81 জনের নামে আদালতে মামলা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে গেল সপ্তাহে রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এই রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার 14 জনের মৃত্যু হয়েছে। সেখানকার 8 জেলার আশ্রয় কেন্দ্রে গেছেন 34,000-এর বেশি মানুষ। এই বন্যায় ইতিমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি লিখেছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলার 12 বছরের এক কিশোরী সহ 14 জন মারা গেছেন। কর্মকর্তারা বলছেন, ত্রিপুরায় সবশেষ 48 ঘন্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নাঞ্চলের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের বোয়ালখালীতে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ওমরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জোনের টিম মেম্বার অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জেলা আমির এস.এম. আব্দুস সালাম আজাদ। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বিপাকে অন্তত ২৯,০৪,০০০-এর বেশি মানুষ। এই পর্যন্ত ২ জনের মৃত্যু। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত উপদেষ্টার পরিষদের বৈঠকে। ভারতের কাছে পানি ছাড়ার ব্যাখ্যা চাইল ঢাকা। এবং গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ, জানালেন প্রতিনিধি দলের প্রধান। তদন্ত করবে গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা ও নৃশংসতার ঘটনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।